প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় পার্টে তোমাকে স্বাগতম। প্রথম পার্টটা যদি দেখে থাকো তাহলে নিশ্চিতভাবে বলতে পারি যে ন্যারেশনের আইডিয়াটা তোমার কাছে পরিপূর্ণরূপে পরিষ্কার। তো চলো আমরা এই অংশটা শুরু করা যাক। শুরুতেই আমরা দেখব যে ন্যারেশন করার যে বেসিক নিয়মগুলা, সেই বেসিক নিয়মগুলো আমরা একটু দেখে নিই। চলো, প্রথমটা হচ্ছে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্ব কাকে বলে আমরা বললাম। রিপোর্টিং ভার্ব কাকে বলে বলো তো? রিপোর্টেড স্পিচ অর্থাৎ যে উক্তিটা আছে না, সরাসরি উক্তিটা কোটেশনের ভেতরে, ওই উক্তিটার বাইরের যে সেন্টেন্স বা শব্দাংশ, বাক্যাংশ যেটা, ওইটা কি রিপোর্টিং ভার্ব। তাহলে তার মানে যে বাইরেরটা, দেখো এখানে একটু খেয়াল করো, এই যে জন সেইড টু মি, এটাকে কি বললাম আমরা? রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব, ঠিক আছে। আর আই অ্যাম এ কিং, আই অ্যাম এ কিং, এটা কি বললাম আমরা? আই অ্যাম এ কিং, এটাকে আমরা বললাম স্পিচ, ঠিক আছে। এটাকে আমরা বললাম হচ্ছে স্পিচ। আচ্ছা, তাহলে দেখো এই যে রিপোর্টিং ভার্বটা, এটা যদি পাস্ট টেন্স না হয়ে প্রেজেন্ট টেন্স হয় অথবা ফিউচার টেন্স হয়, তাহলে স্পিচটাও কি হবে? রিপোর্টেড স্পিচটাও সেই অনুযায়ী হবে, বা পরিবর্তন হবে না। কিন্তু কিন্তু তোমার যদি এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে হয়, তাহলে এই যে স্পিচটা, যেটা না স্পিচটাও কি হবে? পরিবর্তিত হবে, পাস্টে চলে যাবে। যেটা কিন্তু আমরা ধারণাতে আলোচনা করছিলাম যে সকালবেলা বলা একটা কথাকে তুমি যদি সন্ধ্যার সময় এসে বলো, তাহলে ওই কথাটা কিন্তু তোমাকে পাস্টে বর্ণনা করতে হবে, যেহেতু তুমি অতীতে কথাগুলা বলেছো বা কথাগুলো শুনেছো, রাইট? আচ্ছা, তো তোমাকে কি করতে হবে তাহলে? যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয়, তাহলে টেন্সটা কিন্তু আর পরিবর্তন হবে না, ঠিক আছে। এবার দেখো টেন্সটা কখন পরিবর্তন হবে, চিন্তা করো, চিন্তা করো একটু, কখন পরিবর্তন হবে তাহলে? রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে তোমার হচ্ছে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধু কিসের পরিবর্তন হবে বলো তো? পার্সনের পরিবর্তন হবে। বোঝা গেছে পার্সনের পরিবর্তনটা কি? যেমন দেখো, জন সেইড টু মি আই অ্যাম এ কিং, এখানে আইটা দ্বারা কি বোঝাচ্ছে? আইটা দ্বারা কিন্তু জনকে বোঝাচ্ছে। তাহলে জন সেইড টু মি দ্যাট হি ওয়াজ এ কিং, তাহলে এই আইটা পরিবর্তন হয়ে কি হয়ে যাচ্ছে? হি হয়ে যাচ্ছে। হি কেন হচ্ছে? কারণ এই আইটা দ্বারা কাকে বোঝাচ্ছে? জনকে বোঝাচ্ছে। জন আমাকে বলল যে সে একটা রাজা ছিল। জন আমাকে বলল আমি রাজা ছিলাম, মানে কে রাজা ছিল? জন রাজা ছিল। তার মানে আমরা যখন বলবো, কেমনে বলবো? জন আমাকে বলল যে সে রাজা ছিল, ঠিক আছে। তাহলে এই যে পার্সন কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা কিন্তু ফার্স্ট পার্সন ছিল, কিন্তু হয়ে গেল কি থার্ড পার্সন। কি অনুযায়ী হলো? এই যে সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্টটা যেহেতু থার্ড পার্সন, সেহেতু স্পিচের ভেতরেও সাবজেক্টটাও কি হলো? থার্ড পার্সন হয়ে গেল। বুঝতে পারছো ব্যাপারটা? তোমার হচ্ছে পার্সনের পরিবর্তনটা আসলে কি। আচ্ছা, তারপরে এখানে একটু লক্ষ্য করো টেন্সের কেমন পরিবর্তন হয়। দেখো, টেন্সের পরিবর্তন কিন্তু আমরা দেখছি যে তোমার স্পিচটা, কিন্তু স্পিচের কথা আমরা বলছি, এটা তোমার যখন ইনভার্টেড কমার বাইরে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্স হবে, তখন ওই স্পিচটার ভেতরে কেমন পরিবর্তন হবে চলো দেখা যাক। স্পিচটা তোমার যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, তাহলে তোমার যে ইনডাইরেক্ট করার সময় স্পিচটা কি হবে? পাস্ট ইনডিফিনাইট হবে। যেমন আই ইট রাইস, তাহলে আমরা কি বলবো? যে হি সেড দ্যাট হি এট রাইস। তাহলে দেখো, আই ইট রাইস, এটা কি প্রেজেন্ট 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 আছে না স্পিচটা? তাহলে দেখো তো স্পিচটা ইনডাইরেক্ট থেকে কি হয়ে গেল? হি এট রাইস, সে ভাত খায়, মানে পাস্ট ইনডিফিনাইট হয়ে গেল। তাহলে আমরা এখন দেখব যে ইনভার্টেড কমার ভেতরে যে স্পিচটা আছে, এই স্পিচটার টেন্সের পরিবর্তন কেমন হয় এবং কখন হয় সেটা? যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হয়, তখনও রিপোর্টেড স্পিচের টেন্সগুলো কিন্তু পরিবর্তন হবে। কখন পরিবর্তন হবে বললাম? যখন রিপোর্টিং ভার্বটা, যখন রিপোর্টিং ভার্বটা কি হবে বলতো? যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হবে, ঠিক আছে। কখন? যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হবে,
তখন রিপোর্টেড স্পিচের, ঠিক আছে, স্পিচের কিরূপ পরিবর্তন হবে এখানে আমরা চলো দেখা যাক। তো বুঝতে পারলে যে প্রেজেন্ট ইনডিফিনাইট যদি হয়, স্পিচটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট যদি হয়, তাহলে আমাদের যে পরিবর্তনটা হবে, অর্থাৎ যে স্পিচটার যে পরিবর্তন হবে ওইটা কি হবে, পাস্ট ইনডিফিনাইট হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হলে পাস্ট পারফেক্ট টেন্সে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তার মানে প্রেজেন্ট থাকলে সেটা কি হয়ে যাবে, পাস্ট হয়ে যাবে। এইটা এক কথায় মনে রাখবা। পাস্ট ইনডিফিনাইট হলে পাস্ট পারফেক্ট হবে, ঠিক আছে। এই যে এই জিনিসটা একটু এক্সট্রা করে মনে রাখবো। যদি তোমার ওই স্পিচের ভেতরে যদি পাস্ট টেন্স হয়, তাহলে তোমার যে ইনডাইরেক্টে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হবে। জাস্ট এই একটা জিনিস মনে রাখবা। তাছাড়া সবই প্রেজেন্টের যে টেন্স হবে, তোমার ইনডাইরেক্টে গিয়ে পাস্টের সেই টেন্সই নিবে। জাস্ট এই একটা জিনিস একটু মনে রাখবা। আচ্ছা, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর পাস্ট পারফেক্ট হলে কি হবে, পাস্ট পারফেক্ট হলে এটার কিন্তু কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্টই থাকবে। আর প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট হলে সেটা হবে কি, পাস্ট পারফেক্ট। ওকে, তো দেখো ফিউচার থাকলে কি হবে, ফিউচার থাকলে তোমার শ্যাল উইলটা পরিবর্তন হবে। পরিবর্তন হয়ে কি হবে, উড, উইল থেকে হবে উড, শ্যাল থেকে হবে শুড, ঠিক আছে। আচ্ছা, আমরা যখন তোমার হচ্ছে এক্সপ্লেনেশনে যাব, আমরা যখন করব তখন তোমরা বুঝতে পারবা। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে গেলে কি হবে, দেখো উইল বি হয়ে যাবে কি, উড বি প্লাস ভার্বের সাথে আইএনজি, মানে ফিউচার কন্টিনিউয়াস যেহেতু শুধু উইল বি তো আছে, তাই না, একটাই আছে, সো সেভাবে হবে। আচ্ছা, সো আমরা উদাহরণে গেলে আরো ভালোভাবে ক্লিয়ার হবা, ঠিক আছে। দেখো, আর আরেকটা কিছু কিছু এক্সেপশন আছে। এক্সেপশন বলতে কি, তোমার যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, তাইলে কিন্তু ইউনিভার্সাল ট্রুথটা সবসময় কিন্তু অপরিবর্তিত থাকবে। রিপোর্টেড স্পিচের ভেতরে যে যদি কোনো ইউনিভার্সাল ট্রুথ হয়, তাহলে কিন্তু সেটা অপরিবর্তিত থাকবে। কারণ জিজ্ঞাসা করো, বলো স্যার কেন থাকবে? কারণ হচ্ছে অতীতে যেটা ইউনিভার্সাল ট্রুথ ছিল, বর্তমানেও সেটা ইউনিভার্সাল ট্রুথ, ভবিষ্যতে গিয়েও সেটা ইউনিভার্সাল ট্রুথ। মানে অলওয়েজ ইউনিভার্সাল ট্রুথ অতীতে, বর্তমানে, ভবিষ্যতে সব সময় কিন্তু সেম থাকবে। আই হোপ ইউ গট দিস। আচ্ছা, সরি ফর দ্য ডিস্টারবেন্স। তো এখানে দেখো আমরা যেটা বলছিলাম যে ইউনিভার্সাল ট্রুথ বলতে কি বোঝায়, যে যেটা অতীতের জন্য সত্য ছিল, বর্তমানের জন্য সত্য এবং ভবিষ্যতের জন্য সত্য, সেটাই হচ্ছে কি ইউনিভার্সাল ট্রুথ, রাইট? এইবার আমরা আসি এখানে। ইফ যুক্ত রিপোর্টিং ভার্ব যদি হচ্ছে প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়, তাহলে টেন্স ডন্ট চেঞ্জ, টেন্স কিন্তু চেঞ্জ হবে না। যেমন আই অ্যাম হ্যাপি, ডাইরেক্ট কি শি সেজ শি ইজ হ্যাপি, শি সেজ শি ইজ হ্যাপি, শি সেজ শি ইজ হ্যাপি। তার মানে প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে তোমার হচ্ছে টেন্সের পরিবর্তন হবে না। আমরা কিন্তু বারবার করে বলতেছি যে যদি তোমার হচ্ছে রিপোর্টিং ভার্বটা, খুব খেয়াল করে শোনো, রিপোর্টিং ভার্ব কিন্তু রিপোর্টের স্পিচ না, কিন্তু রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার দুইটার যে কোনো একটা, প্রেজেন্ট অথবা ফিউচার দুইটার যে কোনো একটা হয়, তাহলে কি হবে, তাহলে তোমার কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। টেন্সের কোনো পরিবর্তন হবে না, বারবার করে এই একই কথা বলছি। আর যদি পাস্ট টেন্স হয় তোমার হচ্ছে রিপোর্টিং ভার্বটা, তাহলে কেমন কি পরিবর্তন হবে সেটা নিয়ে কিন্তু আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। এবার আমরা যখন মাঠে নামবো তখন ওইগুলা আমাদের আবার প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। আর ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে আমরা কি বললাম, যে ইউনিভার্সাল ট্রুথ যদি হয়, তাহলে এইখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না, কারণ ইউনিভার্সাল ট্রুথ ইজ অলওয়েজ আনচেঞ্জড, রাইট? আচ্ছা, দেখো টাইম অ্যান্ড প্লেস কেমনে শিফট করতে হয় দেখো তো। আজ মানে কি, টুডে মানে আজ, তাই না? আজ আমরা অতীতে কোনো সময় যদি আমরা আজ বলি, তাহলে বর্তমানে ওই সময়টাকে এক্সপ্লেন করার জন্য আমরা কি বলবো? আমরা তো আর আজ বলবো না, মানে ওই দিন, তাই তো, মানে কি দ্যাট ডে, রাইট? আর আমরা যদি অতীতে কোনো কালে যদি গতকাল বলি, তাহলে আমরা কি বলবো, তার আগের দিন, তাই তো। মানে বর্তমানে এসে যখন আমরা ওই কথাটা বলবো, তখন আমরা কি বলবো, তার আগের দিন, দ্য প্রিভিয়াস ডে। আমার কথা হয়তো দুই একজনের বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু আমি কি বলবো তার সাথে সাথে বলে দিচ্ছি যে কেন বলবো, ঠিক আছে। আশা করি এখন না হলেও একটু বড় হলে বুঝতে পারবা। হিয়ার আমরা যদি অতীতে কোনো একটা স্থানে কাম হেয়ার বলি,
তাহলে বর্তমানে আমরা যখন সেটা এক্সপ্লেন করব তখন আমরা বলবো যে সেখানে যেতে বলেছিল, তার মানে সেই টু গো দেয়ার, তাই তো, গো দেয়ার। তাহলে হেয়ার থাকলে হবে দেয়ার। তো এইভাবে কিছু সময় নির্দেশক শব্দ এবং স্থান নির্দেশক শব্দর কিন্তু পরিবর্তন হবে। আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করব তখন এইরকম কিছু স্থান বা সময় নির্দেশক শব্দের পরিবর্তন হবে। ওকে, আচ্ছা, আমি ভাত খাই। এই দেখো, আমি ভাত খাই, মনে করো কেউ বলল যে আমি ভাত খাই, ঠিক আছে? তাহলে আমরা আহ, আমরা কি বলবো? আমরা বলবো যে তিনি বললেন যে তিনি ভাত খেতেন, তাই না? আহ, আচ্ছা, আমি ভাত খাচ্ছি, কন্টিনিউয়াস টেন্স হলে কি হবে? তিনি, আমি ভাত খাচ্ছি, তিনি বললেন যে তিনি ভাত খাচ্ছিলেন, তার মানে সেই সময় খাচ্ছিলেন, এখন না কিন্তু। ঠিক আছে? এই যে কমন সেন্সের বিষয়গুলা তোমরা যদি একটু কমন সেন্স খাটাও ন্যারেশনের ক্ষেত্রে, তাহলে কিন্তু অনেকটা সহজ হবে তোমাদের জন্য ন্যারেশনটা। ন্যারেশনটা রুলস মুখস্থ করার কিছু না, ঠিক আছে? তোমাদেরকে কি থাকতে হবে? বেসিক কনসেপ্ট, বেসিক ক্লিয়ার থাকতে হবে। আমি ভাত খেয়েছি, তিনি বললেন যে তিনি ভাত খেয়েছিলেন, তিনি বললেন যে তিনি ভাত খেয়েছিলেন। হ্যাঁ, দেখো এটা পারফেক্ট টেন্স। তাহলে আমরা কি বলবো? যে তিনি বললেন যে তিনি ভাত খেয়েছিলেন। প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট। তাহলে এই সবগুলাই কি, সবগুলার মনে করো যে যে রিপোর্টিং ভার্বটা, ঠিক আছে? রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে ছিল? সবগুলাই পাস্ট টেন্সে ছিল। পাস্ট টেন্সে থাকার কারণে সবগুলার কিন্তু যে রিপোর্টেড স্পিচ, যখন দেখবা যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে তখনই তোমার হচ্ছে রিপোর্টেড স্পিচ এইটার টেন্স এর পরিবর্তন হবে, ঠিক আছে? টেন্সের পরিবর্তন হবে এবং কি অনুযায়ী পরিবর্তন হবে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। প্রেজেন্ট যে কোনো টেন্স থেকে পাস্টের ওই টেন্সগুলোতে কনভার্ট হবে, আর পাস্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট হবে, বা পারফেক্ট টেন্স হলে পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে? পাস্ট পারফেক্ট টেন্স ও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো পরিবর্তন হয় না। এই যে দেখো, পাস্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুইটা যদি থাকে তাহলে তোমার হচ্ছে রিপোর্টিং রিপোর্টেড স্পিচের ভেতরেও কিন্তু ওই একই টেন্স থাকবে। আচ্ছা, যাই হোক, এইবার দেখো আমরা একটু সংক্ষেপে আবার সবই আলোচনা করি। শ্যাল বা উইল থাকলে কি হবে? উড হবে, ঠিক আছে? ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, মাস্ট থাকলে হ্যাড টু হবে। দেখো, মাস্ট এটার অতীত কি? হ্যাড টু। কারণ মাস্ট মানে কি? মাস্ট মানে কিন্তু এক ধরনের হ্যাভ টু, ঠিক আছে? তাহলে হ্যাভ টু এর পাস্ট কি? হ্যাভ টু এর পাস্ট হচ্ছে হ্যাড টু। ওকে, তো হ্যাভ টু থাকলে হয় হ্যাড টু, হ্যাজ টু থাকলেও হয় কি? হ্যাড টু। তার মানে এগুলা কোথায় যাবে? পাস্টে যাবে সবগুলা, ঠিক আছে? তোমার যদি রিপোর্টিং ভার্ব যদি পাস্টে হয় তাহলে রিপোর্টেড স্পিচটাও ভার্বে এই অনুযায়ী কিন্তু পরিবর্তন হবে, ঠিক আছে? এবার দেখো, টাইম এবং প্লেস কেমনে চেঞ্জ হয় সেটাও কিন্তু আমরা বললাম, এবং কেন চেঞ্জ হয় সেটাও আমরা বললাম। এগো মানে কি? আগে। বিফোর মানেও আগে। বিফোরটা হবে কোথায়? ইনডাইরেক্টে। টুনাইট, টুনাইট মানে হচ্ছে আজ রাতে। এবার ইনডাইরেক্টে বলার সময় দ্যাট নাইট মানে ওই রাতে, ঠিক আছে? কাম মানে হচ্ছে সে সেখানে আসতে বললো, তার মানে গো মানে যেতে বলা, তাই তো? টুমরো, টুমরো মানে কি? আগামীকাল। আগামীকালের ইংরেজি কি? দ্য নেক্সট ডে, তার মানে ওই দিনের পরের দিন, এরকম, ঠিক আছে? হেয়ার, হেয়ার মানে হচ্ছে এখানে। আমরা আরেক জায়গায় বা অতীতে অন্য জায়গায় যে কি বলবো? দেয়ার, তাই তো? তার মানে ইনডাইরেক্টে দেয়ার। তাহলে দেখো, ডাইরেক্ট স্পিচে তোমার হচ্ছে এরকম টাইম রিলেটেড এবং প্লেস রিলেটেড যে শব্দগুলা, সেই শব্দগুলা কিন্তু পরিবর্তন হয়। এবং কিভাবে পরিবর্তন হয় এটাও কিন্তু তুমি কমন সেন্স দিয়েই মনে রাখতে পারবা। তোমার কিন্তু আলাদা করে এগুলা মুখস্থ করা লাগবে না। দেখো, লাস্ট উইকেন্ড, দ্য প্রিভিয়াস উইকেন্ড, হ্যাঁ? তার মানে এর আগের সপ্তাহ। হেন্স, দেন্স, লাস্ট নাইট মানে গত রাত্রে, দ্য প্রিভিয়াস নাইট, হিথা, থিথা। দেখো, লাস্ট মান্থ বা লাস্ট ইয়ার, তাহলে কি হবে? দ্য প্রিভিয়াস মান্থ আর ইয়ার। নাও, দেন, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, ঠিক আছে? দ্য নেক্সট ডে তার মানে কি? দ্য ফলোয়িং ডে। টুমরো মর্নিং, দ্য ফলোয়িং মর্নিং। টুডে মানে দ্যাট ডে, দাস মানে সো, দিস অর ইট তাহলে কি হবে? দ্যাট। ওকে, দিস ডে ইংরেজি কি? দ্যাট ডে, হ্যাঁ?
তার মানে কোনগুলা পরিবর্তন হয়, কোনগুলা হবে, আশা করি বুঝতে পারছো। এবং কেন এগুলা পরিবর্তন হয়? আমরা যে কথাগুলাকে ন্যারেট করি বা বর্ণনা করি, বা আমরা যে ডাইরেক্ট স্পিচটা ঘটে সেটা কিন্তু অতীতে কোনো একটা সময়ে বা কোনো একটা জায়গায় ঘটে। কিন্তু আমরা যখন সেটাকে ন্যারেট করি, সেটা কিন্তু আমরা বর্তমান সময়ে ন্যারেট করতে পারি, বা যেকোনো সময়ে, অন্য যেকোনো সময়ে কিন্তু আমরা ন্যারেট করতে পারি, বা অন্য কোনো স্থানে আমরা ন্যারেট করতে পারি। এইজন্য তোমার সময় এবং প্লেস রিলেটেড এই যে কিছু, কিছু শব্দ, এই শব্দগুলার পরিবর্তন হয়। বুঝা গেল? আচ্ছা, she said I saw him yesterday. She said সে বলল, কি বলল? যে আমি তাকে দেখেছি, গতকাল দেখেছি। আমি তাকে গতকাল দেখেছি। কখন দেখেছি? গতকাল দেখেছি। She said that she had seen him the previous day. She said that সে বলল যে she had seen him, সে তাকে দেখেছে। কখন দেখেছে? the previous day, গতকাল দেখেছে। ঠিক আছে? he said, সে বলল I will come tomorrow, আমি আগামীকাল আসবো। দেখো, he said তার মানে কে বলল? মানে সে বলছে না, সে এই আইটা দ্বারা কাকে বোঝাচ্ছে? ওই তাকে বোঝাচ্ছে, তাই না? এজন্য যে পার্সনটার পরিবর্তন হবে সেটা কি হবে বলো তো? ফার্স্ট পার্সনটা, এই যে থার্ড পার্সন বলেছে না, তাহলে এই ফার্স্ট পার্সনটা কি হয়ে যাবে? থার্ড পার্সন হয়ে যাবে। তুমি বাংলায় বোঝার ট্রাই করো। এই যে পার্সনের যে রিলেটেড যে প্রবলেমগুলা, এগুলা তুমি যদি বাংলাতে বোঝো তাহলে কিন্তু তোমার জন্য সবথেকে বেশি বেস্ট হয়। কেন হয় দেখো, সে বলেছিল আমি আগামীকাল আসবো। সরি, হ্যাঁ, আমি আগামীকাল আসবো। তাহলে আমরা কি বলবো? যে সে বলেছিল যে সে সে আগা তার পরের দিন আসবে। ঠিক আছে? তার পরের দিন আসবে। তো দেখো, এটার ইংরেজি করলে কিন্তু হয়ে যায় যে he said that he would go next day। ঠিক আছে? তো এই হচ্ছে তোমার পার্সন চেঞ্জ করার ব্যাপারটা। এখন দেখো, এখানে পাস্ট টেন্স আছে, রিপোর্টিং ভার্ব দেখো তো, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স আছে। সুতরাং এই যে রিপোর্টেড স্পিচের ভেতরে এই টেন্সটাও কি পাস্টে হয়ে যাবে। এখানে উইল থাকলে কি হয় তাহলে বলো তো? উইল থাকলে উড হয়, দেখলাম না? উইল থাকলে উড হয়। কাম থাকলে কি হয় বলো তো? গো হয়। আর টুমরো মানে কি? টুমরো মানে হচ্ছে পরের দিন, দ্য ফলোয়িং ডে, দ্য নেক্সট ডে, যে কোনো একটা বলতে পারো। দে সেড, তারা বলল, উই আর লিভিং নাও, যে তারা এখন চলে যাচ্ছে। তাহলে দে সেড দ্যাট, তারা কি বলল? দে সেড দ্যাট, তারা বলল যে, দে সেড দ্যাট, এখানে দ্যাট হবে, হ্যাঁ? দে সেড দ্যাট দে, উই থাকলে কি হবে? দে, যেহেতু তারা বলছে, তাই না? তারা বলছে যে আমরা যাচ্ছি, মানে তারা যাচ্ছে। দে আর, তাহলে আর থাকলে কি হবে? ওয়ার, তাই তো? ওয়ার লিভিং। নাও থাকলে কি হবে? মানে তখন যাচ্ছে, তখন যাচ্ছিল, তাই তো? তার মানে নাও থাকলে হবে কি? দেন। আচ্ছা, আই নাও থাকলে কি হয়? দেন হয়। এমনিতেই তোমার হচ্ছে পড়া ব্যাপার কিন্তু। দেখো, আই ওয়াজ হেয়ার লাস্ট নাইট। আই ওয়াজ হেয়ার লাস্ট নাইট, আমি গত রাত্রে এখানে ছিলাম। শি সেড, সে বলল। তাহলে কে ছিল? শি ছিল, তাই তো? মানে এই আইটা দ্বারা কাকে বোঝাচ্ছে? শি। তাহলে সেইড শি সেইড দ্যাট শি ওয়াজ হেয়ার থাকলে কি হবে? দেয়ার হবে। মানে সে সেখানে ছিল। হেয়ার থাকলে কি হবে? দেয়ার হবে। লাস্ট নাইট মানে কি? লাস্ট নাইট মানে হচ্ছে গত রাত্রে। গত রাত্রের ইংরেজি কি? দ্য প্রিভিয়াস নাইট। ঠিক আছে? দ্য প্রিভিয়াস নাইট, গত রাতের ইংরেজি কি? দ্য প্রিভিয়াস নাইট। ঠিক আছে? তোমরা বুঝতে পারলে যে এখানে এখানে টেন্সের পরিবর্তন হচ্ছে, এখানে তোমার হচ্ছে পার্সনের পরিবর্তন হচ্ছে, এখানে তোমার হচ্ছে যে শব্দগুলা, অর্থাৎ প্লেস রিলেটেড যে শব্দগুলা এবং টাইম রিলেটেড যে শব্দগুলা, সেই শব্দগুলার পরিবর্তন হচ্ছে। ওকে? আচ্ছা, ইট হ্যাপেন 2 years ago, কবে হয়েছে? 2 বছর আগে। ইট হ্যাপেন, এটা ঘটেছে, কবে ঘটেছে? 2 বছর আগে। হি সেড মানে সে বলেছিল, ইট হ্যাপেন 2 years এগো। ইট হ্যাপেন 2 years এগো, এটা ঘটেছে কত বছর আগে? 2 বছর আগে। হি সেইড ইট হ্যাড হ্যাপেন। এই যে এখানে দেখো তো, এখানে পাস্ট পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে, তাই না? পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে, তাহলে তোমার এটা কি হয়ে যাবে বলো তো? পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। তাহলে ইট হ্যাপেন, তাহলে ইট হ্যাড হ্যাপেন। ঠিক আছে? 2 years এগো, এগো মানে কি? আগে, বিফোর মানে আগে বা পূর্বে, হ্যাঁ? এগো থাকলে বিফোর। ঠিক আছে? ইনডাইরেক্টে গিয়ে। তো দেখো, এখানে প্রোনাউনের পরিবর্তন হবে। প্রোনাউনের পরিবর্তন হবে মানে কি অনুযায়ী হবে? পার্সন অনুযায়ী হবে প্রোনাউনের পরিবর্তন। ঠিক আছে? আই থাকলে হি হয়ে যাচ্ছে বা শি হয়ে যাচ্ছে, দেখলে কখন? যখন সে বক্তা বা সে শ্রোতা ছিল সেই সময়, তাই তো?
তারপর উই থাকলে দে হয়ে যাচ্ছে। আর টেন্সও কি, টেন্সেও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে ইনডাইরেক্ট স্পিচে। টেন্সের কেমন পরিবর্তন হচ্ছে, তোমার হচ্ছে রিপোর্টিং ভার্বে তোমার যদি পাস্ট টেন্স থাকে তাহলে সেই অনুযায়ী কিন্তু স্পিচের ভেতরেও টেন্সের পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর কি হচ্ছে, আর তোমার টাইম বা সময় এবং হচ্ছে লোকেশন, লোকেশন হচ্ছে লোকেশন টি, হ্যাঁ, লোকেশন বা হচ্ছে প্লেস, প্লেস এই জাতীয় ওয়ার্ডগুলোর কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হলে কি হবে, তোমার হচ্ছে টেন্সের পরিবর্তন হবে না। হ্যাঁ, যেমন দেখো, ব্রেইন সেস আই এম ইল, তার মানে হি ইজ ইল, ঠিক আছে, হি ইজ ইল, এটা এটা কিন্তু প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হলেও কিন্তু পরিবর্তন হবে না। তাহলে কখন পরিবর্তন হবে আমরা বলেছি, যখন পাস্ট টেন্স হবে, তখন। কখন? যখন পাস্ট টেন্স হবে, রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্স হবে। বারবার করে কিন্তু একই কথা বলছি, মনে রাখবা, ঠিক আছে। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে, এই যে আবার এই কথা, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচ অবশ্যই কি হবে, পরিবর্তন হবে। এবং কেমন করে পরিবর্তন হবে সেটা কিন্তু আমরা জানলাম, ঠিক আছে। আচ্ছা, তো এতক্ষণ কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দেখলাম। এবার যদি ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হয় বা কোনো যদি তোমার হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় সেন্টেন্সটা, অর্থাৎ সেটা হবে কোন সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে সেক্ষেত্রে কানেক্টরস কেমন হবে, ইফ বা ওয়েদার, ঠিক আছে, ইফ বা ওয়েদার। তোমার যদি অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ শুরু হয় তাহলে ইফ বা ওয়েদার দিয়ে শুরু হবে। আর যদি ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হয় তাহলে ওই যে ডাব্লিউএইচ কোশ্চেন না, ওই ডাব্লিউএইচ কোশ্চেন দিয়েই হবে। যেমন দেখো, হি সেড টু মি অ্যাম আই ইল, আমি কি অসুস্থ, সে আমাকে বলল যে আমি কি অসুস্থ, তার মানে সে কি অসুস্থ, তাই তো। হি আস্কড, তাহলে সেড কি হবে, এখানে একটা কথা জিজ্ঞাসা করছে, এটা কি ইন্টারোগেটিভে আছে, ঠিক আছে, ইন্টারোগেটিভ বা কোশ্চেন সেন্টেন্স এটা একটা। সো কোশ্চেন সেন্টেন্স হলে কি হবে, তোমার যে ভার্বটা সেটা কি হবে, আস্কড হবে, তাই না, আস্কড হবে। এবং যে কানেক্টরসটা, অর্থাৎ এই যে তোমার কমার পরিবর্তে যেটা আসবে, সেই কানেক্টরসটা কি হবে, সেটা ডিপেন্ড করে তোমার যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, অর্থাৎ হ্যাঁ বা না বোধক তোমার অক্সিলারি ভার্ব, হ্যাঁ বা না বোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয়, তাহলে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। আর অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে তোমার কি হবে, ইফ বা ওয়েদার হবে। কিন্তু তোমার যদি এরকম ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয় তাহলে তোমার ডাব্লিউএস কোশ্চেনই কিন্তু থাকবে, ঠিক আছে। হি আস্কড মি ইফ আই ওয়াজ ইল, ঠিক আছে। আচ্ছা দেখো, হি সেড হোয়েন উইল ইউ কাম, হোয়েন উইল ইউ কাম, তাহলে হি আস্কড, ঠিক আছে, এটা একটা জিজ্ঞাসা সূচক চিহ্ন। সো সেড থাকলে কি হবে, আস্কড, তাহলে হি আস্কস হোয়েন, হোয়েন উইল ইউ কাম, হোয়েন উইল ইউ কাম, ওকে। আচ্ছা, এবার দেখো, ইনভার্টেড কমার স্থলে সাধারণত কি দ্যাট বসে, দ্যাট কখন বসে, দ্যাট বসে হচ্ছে প্রেজেন্ট, সরি, দ্যাট বসে কোন সেন্টেন্সের ক্ষেত্রে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে। যেমন দেখো, হান্না সেইড দ্যাট, হান্না সেইড, তার মানে কি, হান্না বললো, আমরা বলবো কি, হান্না বললো যে আই অ্যাম হ্যাপি, আই অ্যাম হ্যাপি মানে কি, হান্না হ্যাপি, তাই তো, হান্না হ্যাপি, তাহলে শি ওয়াজ হ্যাপি, হান্না সুখী ছিল। হ্যাঁ, তাহলে দেখো, তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়, এখানে কানেক্টরস হিসেবে কিন্তু দ্যাট হয়, কিন্তু তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়, তোমার যদি অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয়, মানে হ্যাঁ বা না বোধক অক্সিলারি ভার্ব দিয়ে যদি শুরু হয়, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এইগুলা দিয়ে যদি এই অক্সিলারি ভার্ব দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে ইফ বা ওয়েদার হবে। আর হচ্ছে যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয় তাহলে যে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়েছে সেই ডাব্লিউএস কোশ্চেনটাই হবে। আই হোপ বুঝাইতে পারলাম, ঠিক আছে। এবার দেখো, রিপোর্টেড স্পিচের অন্তর্গত ফার্স্ট পার্সন সর্বদা কি হবে, তোমার হচ্ছে পার্সন অনুযায়ী হবে। যেমন দেখো, হারলড সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি, তাহলে এই যে আইটা দ্বারা কাকে বোঝাচ্ছে, হারলদ বললো যে আই, তাহলে হারলদ কিন্তু এটা নিজেকে বোঝাইলো, তাই না। তার মানে আমরা কি বলবো, হারলদ সেড টু মি বা টোল্ড মি দ্যাট হি, ঠিক আছে, থার্ড পারসন, থার্ড পারসন, সো সাবজেক্টটা হবে কি, থার্ড পারসন, ওকে। ফার্স্ট পারসনটা কি হবে, থার্ড পারসন হবে। অর্থাৎ এই যে তোমার ফার্স্ট পারসনটা এটা কি অনুযায়ী হবে বলতো, এটা এই রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট সেই সাবজেক্ট অনুযায়ী হবে। তো এই যে হারলট যে বলল, মানে আইটা
ঠিক আছে? আইটা দ্বারা কাকে নির্দেশ করছে? এই হারলটকে। তাহলে আমরা যখন বলবো, আমরা যখন তোমার পরিবর্তন করব তখন কিন্তু এইটা আমরা কল করব। ঠিক আছে? এই হারলটকে কল করব। কেমনে কল করব? এ যেহেতু থার্ড পারসন, এই আইটারও আমরা থার্ড পারসন লিখলেই কিন্তু হয়ে যাবে। সেটা কি? হি। দ্যাট হি হ্যাড ডান মাই থাকলে কি হবে? মাই থাকলে হিজ ডিউটি। মাই মানে কার? আমার কথা বোঝাচ্ছে নাকি হারলটের কথা বোঝাচ্ছে? হারলটের না? তাহলে কি হবে? হিজ ডিউটি। হার্লট কি বলল? যে সে তার কাজ করেছে। সে সে তার কাজ করেছে মানে সে, হি, তাই তো, হ্যাড ডান কার কাজ? হিজ ওয়ার্ক বা হিজ ডিউটি, তার কাজ করেছে। এবার দেখো, এটা যেহেতু পাস্ট টেন্স সেহেতু এর ভেতরে কিন্তু টেন্সের পরিবর্তন হবে। প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি হচ্ছে এখানে দেখো? পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি হচ্ছে? পাস্ট পারফেক্ট। হ্যাঁ, আচ্ছা। এবার দেখো সেকেন্ড পার্সন অনুযায়ী কিভাবে পরিবর্তন হয় আমরা একটু দেখি। হার্লট সেড টু মি ইউ হ্যাভ তোমার হচ্ছে ডান ইওর ডিউটি। তার মানে এই যে সেড টু মি, আমাকে বলল, ঠিক আছে, আমাকে বলল ইউ। তাহলে ইউ বলতে কাকে বোঝাইছে? ইউ বলতে নিশ্চয়ই এই যে অবজেক্ট মানে যাকে বললো তাকে বোঝাইছে। কাকে বোঝাইছে? আমাকে বোঝাইছে। সো তাহলে এখানে ইউ এর পরিবর্তে আমরা কি লিখবো? আই লিখবো। কারণ ইউ মানে কাকে বোঝাইছে? আমাকে বোঝাইছে। ঠিক আছে? ইউ মানে কাকে বোঝাইছে? আমাকে বোঝাইছে। হ্যাঁ, তাহলে এই যে সেকেন্ড পারসন তোমার রিপোর্টিং স্পিচের ভেতরে যে সেকেন্ড পারসন, এই সেকেন্ড পারসনটা কি অনুযায়ী পরিবর্তন হচ্ছে? এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী কিন্তু পরিবর্তন হচ্ছে। রিপোর্টেড স্পিচের এই সেকেন্ড পারসনটা রিপোর্টিং ভার্বের এই অবজেক্ট অনুযায়ী কিন্তু পরিবর্তন হচ্ছে। মানে ইউ মানে কি? মি। হ্যাঁ, হার্লট সেড টু মি দ্যাট দ্যাট আই হ্যাড ডান মাই ডিউটি। ইউ হ্যাভ ডান ইয়োর ডিউটি, তার মানে আই হ্যাড ডান মাই ডিউটি। ঠিক আছে? আচ্ছা, যদি এবার দেখো জনকে যদি বলে তাহলে এই ইউটা দ্বারা কাকে বোঝাচ্ছে বলো তো? হার্লড সেড টু জন ইউ। তাহলে হার্লড এই ইউটা দ্বারা কাকে বোঝাচ্ছে? নিশ্চয় জনকে বোঝাচ্ছে। তাহলে এখানে হি হ্যাড ডান হিজ ডিউটি মানে এই হি দ্বারা কাকে বোঝাচ্ছে বলো তো? এই হি দ্বারা কিন্তু জনকে বোঝাচ্ছে। তোমরা কিন্তু এই হি লিখে এটার পাশে কিন্তু এই যে যাকে বোঝাচ্ছে সেটার একটা প্রথম অক্ষর বা একটা সিম্বল কিন্তু বা প্রতীক কিন্তু তোমরা দিয়ে নিবে। ঠিক আছে? এবার দেখো, আই সেইড টু ইউ হি হ্যাজ ডান হিজ ডিউটি। এই যে হিটা না, দেখো তোমার রিপোর্টিং ভার্বে কিন্তু কোনো থার্ড পারসন নেই, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন আছে। সো এই যে হি দ্বারা রিপোর্টিং ভার্বের যে হি, সেই হি দ্বারা কোনো একটা থার্ড পারসনকে বোঝাচ্ছে। ঠিক আছে? তাহলে ওইটা কিন্তু ওই অনুযায়ী অপরিবর্তিত থেকে যাবে। বোঝা গেল? এই হি দ্বারা কাকে বোঝাচ্ছে? হি দ্বারা না আমাকে বোঝাচ্ছে না তোমাকে বোঝাচ্ছে। ঠিক আছে? তাহলে কাকে বোঝাচ্ছে? অন্য কোনো একটা থার্ড পারসনকে বোঝাচ্ছে। এই কারণে এটা কি অপরিবর্তিত থেকে যাবে, থার্ড পারসনই থেকে যাবে। আই সেইড টু ইউ দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি। আই সেইড টু ইউ দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি। দেখো হিটা অপরিবর্তিত থাকে। তার মানে এই হিটা কিন্তু এই ফার্স্ট পার্সনের কেউ না, আবার সেকেন্ড পার্সনের কেউ না। এটা হচ্ছে ওদের দুইজনের বাইরে অন্য কেউ, মানে কোনো একটা থার্ড পার্সন। ঠিক আছে? এবার দেখো মেইন যে পয়েন্টগুলা, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করি? সেইড বা সেইড টু এর পরিবর্তে এক কথায় কি লিখি? আমরা টোল্ড লিখি। ঠিক আছে? ন্যারেশনের অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি লিখি? টোল্ড লিখি। হ্যাঁ, মনে থাকবে। আর আচ্ছা, সেডের পরে অবজেক্ট না থাকলে সে বা সেড অপরিবর্তিত থাকে। তার মানে তখন আর ওই যে টু এটা লাগে না। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো সেডের পরিবর্তে সেড টু এর পরিবর্তে টেল বা টোল্ড বসে, অথবা সেড টু বা সেড টু অপরিবর্তিত থাকে। হ্যাঁ, মানে যা তাই থাকে। আর যে কাকে বলছি সেটা যদি না থাকে তাহলে আমাদের ওই যে টু আর বলা লাগবে না, যে সেড টু কাকে। সেই কাকেটাই যদি না থাকে তাহলে আমরা টু কেন বলবো? তখন ওই যেটা সেটাই আমরা লিখবো। আচ্ছা, তো আমরা কি বুঝলাম? যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সে বা টেল থাকলে কি হবে? এটা টোল্ড হবে যদি পাস্ট টেন্স হয়। ঠিক আছে? পাস্ট টেন্স হলে কি হবে? টোল্ড হবে। হ্যাঁ, আচ্ছা। রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচকে যুক্ত করতে কনজাংশন দ্যাট ব্যবহার করা হয়। এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি দ্যাট ব্যবহার করা হয়? যেমন দেখো, হি সেজ টু মি, হি সেজ টু মানে সে আমাকে বলল। হি সেজ টু মি, এই যে আই দ্বারা কাকে বোঝাচ্ছে? এই হি কে বোঝাচ্ছে। কিন্তু দেখো সে বললো না যে আমি তোমাকে কল করছি। তাহলে এই হি, এই আই দ্বারা কি হি কে বোঝাচ্ছে, তাই তো? তাহলে হি হি সেড টু মি বা
টেলস মি, এটা যেহেতু প্রেজেন্ট টেন্স হলে কি টেন্সের পরিবর্তন হবে? সেইড বা টোল্ড কি আসবে? আসবে না। প্রেজেন্ট টেন্সে আমরা কি পড়ছি যে অপরিবর্তিত থাকে, ঠিক আছে? তাহলে হি টেলস মি, হি টেলস মি, সে আমাকে বলল। আচ্ছা, আমরা কিন্তু তোমাকে সে অথবা টেল এটার পার্থক্য কিন্তু একদিন বলেছিলাম, ঠিক আছে? টেল কখন হবে? যখন মানে কাকে বলা হবে এটা প্রাধান্য পাবে, তখন টেল হবে, ঠিক আছে? হি টেলস মি দ্যাট হি ওয়াজ কলিং ইউ। তোমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করবা তখন কে বলছে, কে বলছে এবং কাকে বলছে, কাকে বলছে, এই দুইটা জিনিস কিন্তু তুলে ধরার ট্রাই করবা, ঠিক আছে? আচ্ছা, হি টেলস মি দ্যাট, এই যে এটা যেহেতু এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্সের কানেক্টর কি হয়? দ্যাট হয়, তাই না? দ্যাট হি ইজ কলিং মি, হি ইজ কলিং মি। জাস্ট এই যে আয়ের পরিবর্তে হি হচ্ছে, যেহেতু এই আইটা দ্বারা এই হি কে বোঝানো হচ্ছে। হ্যাঁ, আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম ইউ উইল মিট মি টুমরো। তাহলে আই সেড টু হিম, তার মানে আই টোল্ড হিম, আই টোল্ড হিম, আই টোল্ড হিম কি বলেছিলাম? আই টোল্ড হিম দ্যাট হি উড মিট মি টুমরো। টুমরো হলে কি হয়? টুমরো মানে কি? আগামীকাল, দ্য নেক্সট ডে বা দ্য ফলোয়িং ডে, ঠিক আছে? তাহলে কি হবে? আই টোল্ড হিম দ্যাট হি উড মিট মি দ্য নেক্সট ডে। উইল থাকলে কি হয়? উড হয়, ঠিক আছে? দেখো, করিম সেড টু মি, করিম আমাকে বলল আই উইল প্লে ক্রিকেট। এই আই দ্বারা কাকে বোঝাচ্ছে? করিমকে বোঝাচ্ছে। তাহলে আমরা কি বলবো? করিম টোল্ড মি দ্যাট, টোল্ড মি দ্যাট, টোল্ড মি দ্যাট হি উইল থাকলে কি হবে বলো তো? উড হবে, যেহেতু এটা পাস্ট টেন্স রিপোর্টিং ভার্ব, সো উইল থাকলে উড হবে। হ্যাঁ, উড প্লে ক্রিকেট। তারপরে দেখো, আই হ্যাভ সেড টু হিম রানা ইজ মাই ফ্রেন্ড। আই হ্যাভ টোল্ড হিম, সেড হিম মানে টোল্ড হিম দ্যাট রানা ইজ মাই ফ্রেন্ড, ঠিক আছে? রানা ইজ মাই ফ্রেন্ড। তো এই যে থার্ড পার্সন, তো থার্ড পার্সন মানে এই রানা, রানা তোমার আইও না আর ওই হিমও না। হ্যাঁ, তাহলে এই রানা রানাই থাকবে, অপরিবর্তিত থাকবে। মনে আছে যে থার্ড পার্সন অপরিবর্তিত থাকে। হ্যাঁ, কিন্তু ফার্স্ট পার্সনটা পরিবর্তন হয় কার সাথে? তোমার সাবজেক্টের সাথে। সেকেন্ড পার্সনটা পরিবর্তন হয় কার সাথে? তোমার হচ্ছে এই অবজেক্টের সাথে। আর যদি থার্ড পার্সন হয় সেটা তো থার্ড পার্সনই। হ্যাঁ, এই এক কথায় আমি কিন্তু বলে দিলাম তোমার পার্সন চেঞ্জের নিয়মটা। এবার দেখো, ইউ উইল সে টু মি, তাহলে কি হবে? ইউ উইল টেল মি দ্যাট কামরান ওয়াজ এ গুড ক্রিকেটার। হ্যাঁ, আচ্ছা, ইউ উইল সে টু মি, তুমি আমাকে বলবা যে কামাল ওয়াজ এ গুড ক্রিকেটার। এবার ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হয়? ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা কি করি? আক্স বা আক্সড ব্যবহার করি, বা ইনকোয়ারি অফ বা ডিমান্ড, ঠিক আছে? এগুলা কিন্তু আমরা ব্যবহার করে থাকি তোমার হচ্ছে সেইড টু বা টেল এগুলার পরিবর্তে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি তোমার হয় রিপোর্টিং স্পিচে, তাহলে আমরা আক্সড এটা ব্যবহার করি, ঠিক আছে? আচ্ছা, আর তোমার হচ্ছে যে কানেক্টরসটা থাকে, সেই কানেক্টরসটা কি হবে? ইফ বা ওয়েদার হবে। এটা কিন্তু আমরা আলোচনা করে আসছি। যেমন দেখো, হি সেড টু মি, এই যে এখানে দেখো জিজ্ঞাসা চিহ্ন, তার মানে কি? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে সেড টু হবে? সেড টু হবে না, কি হবে? আক্সড। হি আক্সড মি, এখানে দেখো আর ইউ, এটা কি? অক্সিলারি ভার্ব দিয়ে শুরু, অর্থাৎ ইয়েস নো কোশ্চেন। হ্যাঁ, ইয়েস নো কোশ্চেন হলে কি হবে? অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে কি হবে? ইফ বা ওয়েদার দিয়ে তোমার হচ্ছে এটা শুরু হবে। হ্যাঁ, আচ্ছা, দেখো, সামি সেড টু জামিল, সামি কাকে বললো? জামিলকে বললো। ডু ইউ রিড দ্য বুক রেগুলারলি? হ্যাঁ, ডু ইউ রিড দ্য বুক রেগুলারলি। এখানে দেখো, সামি জামিলকে বললো, তাহলে কাকে বললো? জামিলকে বললো। এই যে ইউ, ইউ দ্বারা কাকে বোঝানো হয়েছে? ডু ইউ, সামি জিজ্ঞাসা করছে জামিলকে, তাহলে ইউ দ্বারা আমরা কি জানি? সেকেন্ড পার্সন পরিবর্তন হয় কার সাথে? অবজেক্টের সাথে, ঠিক আছে? এটা রুল, কিন্তু তুমি যদি রুল ফলো নাও করো, তুমি কিন্তু কমন সেন্স দ্বারা বুঝতে পারবে যে সামি জামিলকে বললো যে তুমি, তুমি মানে কি? তুমি মানে জামিল, তাই না? জামিল। তাহলে দেখো, এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে সেড টু এর পরিবর্তে কি হবে? সেড টু হবে না, আক্সড হবে। সামিল আক্সড জামিল। দেখো, ডু দিয়ে শুরু হয়েছে মানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হইলে কি হয় বলতো? ইফ বা ওয়েদার, ঠিক আছে? ইফ বা ওয়েদার হয়। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তো জামিল
ওয়েদার বা ইফ হি মানে কি জামিল, রিড দ্য বুক রেগুলারলি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো আই হ্যাভ সেড টু হিম, আমি তাকে বলি আছি, উইল ইউ গো টু দিল্লি, ঠিক আছে। তো এখানে দেখো আই হ্যাড সেড টু হিম, এখানে আহ, এই যে এটা কিন্তু জিজ্ঞাসা করছে, তাহলে হ্যাড সেড টু এর পরিবর্তে কি হবে, আক্সড, ঠিক আছে। হ্যাড আক্সড হিম, আই হ্যাভ আক্সড হিম। এখানে উইল দিয়ে শুরু হয়েছে মানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে কি হয়, ইফ বা ওয়েদার দিয়ে হয়, ঠিক আছে, ইফ বা ওয়েদার দিয়ে হয়। আচ্ছা, তারপরে দেখো ইউ সেড টু মি, এখানে ইউ সেড টু মি। আচ্ছা, দেখো ডিড ইউ সেড টু মি, এখানে ইউ দ্বারা কাকে বোঝাচ্ছে, এই মি কে বোঝাচ্ছে, যেহেতু সেকেন্ড পারসন কি অবজেক্ট কে বোঝায়। তাহলে তুমি আমাকে বলেছিলে যে আমি তোমাকে হেল্প করবো কিনা, ইফ আই হ্যাড হেল্প ইউ, হ্যাঁ। আচ্ছা, তো দেখো আমরা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলা সম্পর্কে একটু জানলাম। এবার যদি ডাব্লিউএস কোয়েশ্চেন দ্বারা শুরু হয় তাহলে কিন্তু তোমার ওই ইফ বা ওয়েদার এগুলো কিন্তু বসবে না, মানে যে ডাব্লিউএস কোয়েশ্চেন দ্বারা শুরু হয়েছে সেই ডাব্লিউএস কোয়েশ্চেনটা কিন্তু কনজাংশন হিসেবে বসবে। যেমন দেখো হোয়ার ডু ইউ লিভ, এখানে হোয়ার একটা কি ডাব্লিউএস কোয়েশ্চেন, এটা কিন্তু তোমার ওই অক্সিলারি ভার্ব না, ডাব্লিউএস কোয়েশ্চেন, ঠিক আছে। তো যেহেতু এখানে আক্সড করছে, জিজ্ঞাসা করছে, তাহলে সেড টুর পরিবর্তে কি হবে, আক্সড। হি আক্সড মি হোয়ার হি হোয়ার, সরি, এখানে যেহেতু এই ইউ সেকেন্ড পারসন অবজেক্ট দ্বারা পরিবর্তিত হবে, তাই তো। তাহলে কি হবে, ইফ ইফ আই, না সরি ইফ না, হোয়ার আই লিভড ইন। হোয়ার কেন হবে, কারণ ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়েছে। যদি ইফ দিয়ে কখন শুরু হতো, যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতো তাহলে ইফ বা ওয়েদার এগুলো দিয়ে শুরু হতো, ঠিক আছে। আচ্ছা, তো হাউ কি ডাব্লিউএস কোশ্চেন, তাহলে ডাব্লিউএস কোশ্চেন, এটা যেহেতু কোশ্চেন সেন্টেন্স, সেড টু এর পরিবর্তে কি হবে, সেড টু এর পরিবর্তে হবে আক্সড। করিম আক্সড মি হাউ ডাজ হাউ হাউ হি প্লেড ক্রিকেট। তো এই যে হাউ দিয়ে যে শুরু হবে সেটার পরে তোমার যে সেন্টেন্সের স্ট্রাকচার হবে সেটা কিন্তু সাবজেক্ট, এটা মনে রাখবা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন এই টাইপে হবে, ঠিক আছে। তার মানে এক কথায় আমি যেটা বলতে চাচ্ছি, তুমি যখন ইনডাইরেক্ট করবা, ইনডাইরেক্ট করার টাইমে কিন্তু তোমার যে বিষয়গুলো অপরিবর্তিত থাকবে সেটা হচ্ছে সবই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন প্রণালী অনুযায়ী তোমাকে কি করতে হবে, ন্যারেট করতে হবে। অর্থাৎ ইনডাইরেক্ট যখন করবা তখন সবই অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে, ঠিক আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স কেন হবে, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতি বা বর্ণনামূলক বাক্য, ঠিক আছে। বিবৃতি বা বর্ণনা প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। তাহলে বিবৃতি বা বর্ণনা কখন হবে, যখন ইনডাইরেক্ট হবে, তখন সবই কিন্তু এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই গঠন প্রণালী অনুযায়ী হবে। আমি আই থিঙ্ক বুঝাইতে পারলাম ব্যাপারটা, ঠিক আছে। তো এই তো সবই কিন্তু সেম নিয়মেই আমাদের হবে। এখন আমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স কি করতে হবে, দেখো যদি লেট না থাকে, ইম্পারেটিভ দ্বারা কি বোঝায় মনে আছে, আদেশ নিষেধ অনুরোধ এগুলা বোঝায়। তো তোমার যখন অনুরোধ বোঝাবে, মানে প্লিজ যদি থাকে অনুরোধ যখন বোঝায় তখন কি হবে, রিকোয়েস্ট হবে। আদেশ আদেশ বোঝালে কি হবে, অর্ডার হবে। উপদেশ বোঝালে অ্যাডভাইস হবে, ঠিক আছে। এবার দেখো কোনো কিছু যদি স্পষ্ট না হয়, মানে ওইটা কি আদেশ, নিষেধ নাকি উপদেশ, কোনো কিছু যদি স্পষ্ট না হয় তাহলে কি হবে বলো তো, টেল হবে, ঠিক আছে। তখন তুমি ইম্পারেটিভ সেন্টেন্সও কিন্তু টেল দিয়ে করতে পারবে বা টোল্ড দিয়ে করতে পারবে, যে টোল্ড টু, কিন্তু তোমার যে তোমার যে কি হবে, তোমার যে কানেক্টরস হবে সেই কানেক্টরসটা কিন্তু টু হবে, ঠিক আছে। ইম্পারেটিভের ক্ষেত্রে কানেক্টরস কি টু, ইম্পারেটিভের ক্ষেত্রে কানেক্টরস অলওয়েজ কি হবে, টু, ঠিক আছে, কানেক্টরস হবে টু। আচ্ছা, ইনডাইরেক্ট ন্যারেশনের পরিবর্তনের পর অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়। আচ্ছা, তো শুধু এই ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই কিন্তু আমাদের ইনডাইরেক্ট করার টাইমে সবগুলো কিন্তু পরিবর্তিত হয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে। যেমন দেখো হি সেড টু মি গিভ মি এ কাপ অফ টি, তাহলে হি রিকোয়েস্ট করতেছে, তাই তো। তাহলে সেড হবে এখানে না, এখানে হবে রিকোয়েস্টেড মি, অথবা টোল্ডও দিতে পারো। হি টোল্ড মি, কানেক্টরস কি হবে টু গিভ মি এ কাপ অফ টি, বা গিভ হিম, এখানে মি দ্বারা কাকে বোঝাচ্ছে, মি দ্বারা এই হি কে বোঝাচ্ছে, তো গিভ হিম এ কাপ অফ টি, ঠিক আছে। এবার দেখো অর্ডার বোঝালে তুমি অর্ডার লিখবা, অর্ডার টু,
ঠিক আছে, তার মানে তোমার ইম্পারেটিভ সেন্টেন্সে কি কানেক্টরস বা এই যে কমা এবং হচ্ছে ইনভার্টেড কমা এগুলো উঠে গিয়ে কি হবে বলো তো, টু হবে। দেখো, দ্য টিচার সেইড টু দ্য বয় স্টাডি রেগুলারলি টু মেক গুড ইন এক্সাম। হ্যাঁ, আচ্ছা, তো এই সব ক্ষেত্রে কিন্তু তোমার এক কথায় মনে রাখবা যে কানেক্টরস হবে হচ্ছে টু। ঠিক আছে, রিকোয়েস্ট বোঝালে রিকোয়েস্ট দিবা, কমান্ড বোঝালে কমান্ড দিবা। হ্যাঁ, আদেশ উপদেশ বোঝালে সেগুলা দিবা। আর যদি তেমন কিছু না বোঝাই বা না বুঝতে পারো তাহলে টোল্ড অমক টু বা টোল্ড টু, সেইড, টেল টু, টেল মি টু ডু দিস ওয়ার্ক, এরকম হবে আর কি। তো যাই হোক, তোমার হচ্ছে টুটা হচ্ছে কি এখানে কানেক্টরস হিসেবে ব্যবহৃত হয়, এটা তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, এবার যদি লেট হয়, লেট দিয়ে যদি হয় তাহলে কি উই অর দে শুড অর মাইট দিয়ে কিন্তু বাক্যটা হবে। আর লেট কখন হয়, যখন ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন হয় তখন কিন্তু লেট হয়। লেট আস তার মানে কি উই শুড প্লে ক্রিকেট, মানে প্রস্তাব করছে যেহেতু, প্রপোজ মানে কি প্রস্তাব করা। হি টোল্ড মি, সে প্রস্তাব করলো কিসের জন্য, যে ক্রিকেট খেলার জন্য। লেট আস, লেট প্রপোজ টু, দেখো টু মানে কানেক্টরস তো টু হবেই, টু মি দ্যাট, প্রপোজ টু মি দ্যাট উই শুড প্লে ক্রিকেট। এখানে কিন্তু আবার তোমার যে ইটা বসছে, তোমার যে কানেক্টরসটা বসে সেটা কি দ্যাট, টোল মি দ্যাট উই শুড প্লে ক্রিকেট। আচ্ছা, দেখো, রহিম সেড টু হিজ ফ্রেন্ড লেট, লেট দেম। আচ্ছা, লেট দিয়ে শুরু করলে কি হবে, দে শুড, তাই তো, মানে দে লেট থাকলে কি হবে এখানে তখন দে শুড। ঠিক আছে, দে শুড, এই যে দেখো, দে শুড প্রপোজ টু হিজ ফ্রেন্ড দ্যাট দে শুড অমক তমক তমক। হ্যাঁ, আচ্ছা, এবার লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট করার নিয়মাবলী তোমরা দেখলে যে হি সেড টু মি লেট মি গো হোম, হি টোল্ড মি দ্যাট হি মাইট গো হোম। আচ্ছা, যাই হোক, অপারেটিভ সেন্টেন্সে কি হবে, অপারেটিভ সেন্টেন্স যেহেতু প্রেয়ার বোঝায়, এখানে কি, এখানেও দেখো কানেক্টরস কি হবে, কনজাংশনটা কিন্তু দ্যাট হবে। ঠিক আছে, কনজাংশন কি হবে, দ্যাট হবে। আর প্রে বা উইশ হবে তোমার হচ্ছে সে বা টেলের পরিবর্তে কি হবে, প্রে বা উইশ হবে। যেমন দেখো, হি সেড মি, তাহলে সেড হবে না, কি হবে, প্রে হবে। মে গড ব্লেস ইউ, তাহলে কি গড মাইট ব্লেস ইউ, তার মানে কি অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন প্রণালী অনুযায়ী হবে। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন প্রণালী অনুযায়ী হবে। আচ্ছা, তো এই সবই একইভাবে, তো সাবজেক্ট প্লাস মেয়ের পরিবর্তে কি হবে, মাইট, মাইট প্লাস যে বাকি অংশটা সেটা। হ্যাঁ, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন প্রণালী অনুযায়ী কিন্তু হবে। আচ্ছা, এবার দেখো, তোমার হচ্ছে আবেগ প্রকাশ বা এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে কি হবে, তোমার যদি আনন্দ প্রকাশ বোঝায় তাহলে এক্সক্লেম উইথ জয়, যদি দুঃখ বোঝায় এক্সক্লেম উইথ সরো, যদি আশ্চর্য বোঝায় এক্সক্লেম উইথ ওয়ান্ডার, আর যদি কোনো কিছু না বোঝে তাহলে কি বলবো, এক্সক্লেম দ্যাট। ঠিক আছে, এক্সক্লেম দ্যাট, এটারও কিন্তু কনজাংশন দ্যাট। ঠিক আছে, এটারও কনজাংশন দ্যাট। আচ্ছা, দেখো, হি সেড টু মি, তার মানে হি কি করলো, এক্সক্লেমড উইথ জয় করলো, তাই তো, হি এক্সক্লেম উইথ জয়, হি এক্সক্লেম উইথ জয় দ্যাট ইট ওয়াজ এন ভেরি নাইস ফ্লাওয়ার। ওকে, আচ্ছা, দ্য স্টুডেন্ট সেইড হুররা, তার মানে হুররা আনন্দ প্রকাশ করছে, এক্সক্লেম উইথ জয় আনন্দ প্রকাশ করছে, দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। আচ্ছা, যাই হোক, আনন্দ প্রকাশ করলে এক্সক্লেম উইথ জয়, দুঃখ প্রকাশ করলে কি হবে, এক্সক্লেম উইথ সরো। হ্যাঁ, আর অলওয়েজ কি হবে, যে কানেক্টরসটা হবে দ্যাট। জাস্ট এতটুকু তোমাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে। তো এই গেল হচ্ছে আমাদের ন্যারেশনের তোমার হচ্ছে মোটামুটি ভাবে সকল নিয়ম কানুনগুলা। আচ্ছা, এইবার এখানে আমরা প্যাসেজ ন্যারেশনে কি কি করতে পারি। প্যাসেজ ন্যারেশন করতে হলে দেখো, আমাদেরকে প্রথমে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কিন্তু পড়ে নিতে হবে। যখন তুমি প্যাসেজ ন্যারেশন করবে প্রথমেই কিন্তু একবার পড়ে নিবা, একবার পড়ে তোমার বোঝার চেষ্টা করতে হবে যে কে কোন কথাটা বলতেছে। ঠিক আছে, তার মানে কে বক্তা কে শ্রোতা, প্রত্যেকটা লাইনের ক্ষেত্রে কে বক্তা কে শ্রোতা এই জিনিসটা তোমাকে প্রথমত বুঝতে হবে। ঠিক আছে, তোমার প্রশ্নে যদি বক্তার নাম বারবার করে রিপিট নাও হয়, শ্রোতার নাম বারবার করে যদি রিপিট নাও হয়, তারপরেও তোমাকে ইনডাইরেক্ট করার টাইমে বক্তা এবং শ্রোতার নামটা কি করতে হবে, আনতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো,
ইউ হ্যাভ লস্ট মাই নিউ ব্যাগ টুডে, হোয়াই হ্যাভ ইউ গান আউটসাইড লিভিং ইট দেন, asked the master. I went outside for drinking a glass of water, sir, said the servant. তাহলে এখানে দেখো দুইজনের ভিতরে কথোপকথন হচ্ছে, একটা হচ্ছে মাস্টার এবং আরেকটা হচ্ছে সার্ভেন্ট। তাহলে ন্যারেশন করতে হলে তোমাকে প্রথমে যেটা করতে হবে, পুরো প্যাসেজটা পড়ে নিতে হবে। পুরো প্যাসেজটা পড়ে নেওয়ার পরে কে কথা বলছে, কে কথা শুনছে, অর্থাৎ বক্তা এবং শ্রোতা ঠিক করে নিতে হবে। তারপরে তোমাকে প্রত্যেকটা লাইন বাই লাইন দেখতে হবে যে প্রত্যেকটা লাইনে কে কোন কথা বলছে। ঠিক আছে? এখন যদি কোনো লাইনে তোমার যদি কোনো বক্তার নাম উল্লেখ নাও থাকে, তাহলে কি করতে হবে, ওই লাইনটাতে কোন বক্তা কোন কথা বলছে সেই বক্তার নাম উল্লেখ করে সে কি বলছে নাকি জিজ্ঞাসা করছে, এই সবগুলোই কিন্তু উল্লেখ করে বলে দিতে হবে। তো এই হচ্ছে আমাদের এক কথায় প্যাসেজ ন্যারেশনের কথাগুলো। এখন প্যাসেজ ন্যারেশনে সেন্টেন্স ন্যারেশনের থেকে একটু ডিফারেন্ট কেন? কারণ হচ্ছে প্যাসেজ ন্যারেশনে একটা ঘটনার ধারাবাহিকতা থাকে। সো ধারাবাহিকতা যখন থাকবে তখন আমাদের কি পরপর কথাগুলা এক্সপ্যান্ড করার টাইমে অ্যাডেড দ্যাট অ্যান্ড অ্যাডেড দ্যাট, অলসো সেড দ্যাট ইত্যাদি ইত্যাদি কিন্তু যুক্ত করে নেওয়া লাগবে। আচ্ছা, রুল 2টা দেখা যাক, চলো। তোমাকে স্পিচ পরিবর্তনের সময় প্রতিটি বাক্যের শুরুতে বক্তার নাম এবং শ্রোতার নাম উল্লেখ করতে হবে, যেটা বললাম। তুমি প্রশ্নে প্রতিটি উক্তি শুরুতে বা শেষে বক্তার নাম উল্লেখিত পাবে না, কিন্তু তোমার নিজের হাতে বারবার কি তা লিখতে হবে, মানে যে কথাটা বললাম আর কি। আচ্ছা, তারপর তুমি প্রথমবারের জন্য বক্তা এবং শ্রোতার নাম উল্লেখ করবে, কিন্তু পরের বার হতে তুমি তাদের প্রোনাউন ব্যবহার করবে। ঠিক আছে? এটা তো আমরা প্রোনাউনের রুল হিসেবে জানি যে প্রোনাউন বলতে আসলে কি বোঝায়। প্রোনাউন হিসেবে বোঝায় যে নাউনের পরিবর্তে যেটা বোঝায়, অর্থাৎ নাউন আমরা একবার ব্যবহার করব, তারপরে বারবার আমরা নাউনের পুনরাবৃত্তি না করে, অর্থাৎ পুনরাবৃত্তি আমরা এড়িয়ে আমরা কি করব, পুনরাবৃত্তি আমরা এড়িয়ে সেইটার প্রোনাউন কিন্তু আমরা ব্যবহার করব। ঠিক আছে? আর একই নাম বা কে কোন কথাটা বলেছে সে কথাটা আমরা কি করব, কে কোন কথাটা বলেছে এটা আমরা প্রোনাউনের পাশে আমরা ব্র্যাকেট দিয়ে লিখে দেব। কেন লিখে দেব? কারণ যখন বারবার হি আসবে মনে করো, তখন ওই হিটা দ্বারা আসলে কাকে বোঝাচ্ছে এটা কিন্তু নির্দিষ্ট করে যে শুনছে সে কিন্তু বুঝতে পারবে না। সো এই কারণে আমাদেরকে বারবার যদি কোনো একটা প্রোনাউন আসে, তাহলে আমরা ব্র্যাকেটের ভেতরে একটু চিহ্ন দিয়ে দেব যে এটা আসলে এই প্রোনাউনটা দ্বারা আসলে কাকে বোঝানো হয়েছে, জাস্ট এতটুকু। হ্যাঁ, আচ্ছা, তারপরের রুলসটা দেখা যাক। তুমি যদি দেখো যে একই ব্যক্তি পরপর দুইবার বাক্য বলছে, তবে তুমি প্রথমবার সেড টু বা টোল ব্যবহার করবে, আর দ্বিতীয়বার মানে যে কথাটা বললাম যে পরে যদি আবার সে ব্যক্তি যদি আবার কোনো কথা যোগ করে, অ্যাড করে, তাহলে আমরা কি বলবো, এগেইন সেড দ্যাট, এগেইন টোল দ্যাট, বা এগেইন আস্কড, অ্যাডেড দ্যাট, ফার্দার অ্যাডেড দ্যাট, ফার্দার টোল দ্যাট, ফার্দার আস্কড দ্যাট। এভাবে কিন্তু কথাগুলো চলতে থাকবে। জাস্ট এতটুকুই হচ্ছে পার্থক্য তোমার প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে। তো সেন্টেন্স ন্যারেশন থেকে প্যাসেজ ন্যারেশন করতে হলে তোমাকে জাস্ট এই এতটুকু কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তারপরে নির্দিষ্ট কোনো শব্দ বা শব্দাংশ রয়েছে, যেমন দেখো স্যার, স্যার থাকলে কি করতে হয়, রেসপেক্টফুলি আস্কড বা রেসপেক্টফুলি সেড। ঠিক আছে? আর ইয়েস থাকলে কি করতে হয়, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ইয়েস থাকলে কি করি আমরা, কি বলি, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট হি ডিড দ্যাট। হ্যাঁ, তারপর স্যার থাকলে কি করতে হয়, রেসপেক্টফুলি সেড দ্যাট বা রেসপেক্টফুলি টোল্ড দ্যাট, এরকম। তো স্যার পরিবর্তে আমরা স্যার লিখবো না, আমরা লিখবো কি, রেসপেক্টফুলি সেড দ্যাট। আর নো থাকলে কি, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট। হ্যাঁ, আর থ্যাঙ্কস থাকলে কি করব, যে হি বা সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড প্লাস অবজেক্ট, মানে হি থ্যাঙ্কড মি বা আই থ্যাঙ্কড হিম, অর্থাৎ সাবজেক্ট প্লাস থ্যাঙ্ক প্লাস অবজেক্ট, এভাবে হয়। আর গুড মর্নিং, ইভিনিং বা এরকম উইশ যদি বোঝানো হয়, তাহলে সাবজেক্ট প্লাস উইশ প্লাস অবজেক্ট, তার মানে হি উইশড মি গুড মর্নিং, এরকম। আর যদি বাই বা বিদায় বোঝানো হয়, তাহলে কি, বেড হবে। হ্যাঁ, হি বেড মি গুড বাই, হি বেড মি গুড নাইট। হ্যাঁ, তো এরকম। আর যদি আমরা দেখি যে সোয়ার করা হয়, যে বাই গড, বাই আল্লাহ, মানে কারণ নামে যদি তোমার শপথ বা প্রতিজ্ঞা করা হয়, আমরা বলি আল্লাহর কিরে করা, তাই না, সোয়ারিং বাই আল্লাহ। হ্যাঁ, এইভাবে। আচ্ছা, ওকে, ওকে মানে কি, ওকে মানে হচ্ছে যে অ্যাগ্রি করছে সে। ঠিক আছে? আচ্ছা, তারপরে হ্যালো, হাই, যাই হোক, আক্সড বা ক্রাইড, এগুলার কোনো চেঞ্জ হবে না।
আর হ্যালো বা হাই এটা কি গ্রিটিং এর ক্ষেত্রে ব্যবহার হয় না? তাহলে কি সাবজেক্ট গ্রিট মি দ্যাট হাই, তাই তো? আচ্ছা, তো এই তো এইগুলা হচ্ছে আমাদের মোটামুটিভাবে বিষয়াদিগুলা। যেমন দেখো, দ্য বয় সেড স্যার আই উইল অ্যাটেন্ড দ্য কিসে, তাহলে রেসপেক্টফুলি স্যার এখানে হবে না, এখানে রেসপেক্টফুলি হবে। দ্য বয় রেসপেক্টফুলি সেড দ্যাট, দ্য বয় রেসপেক্টফুলি সেড দ্যাট হি উড অ্যাটেন্ড দ্য ক্লাসেস রেগুলারলি, ঠিক আছে? তারপরে দেখো, যদি ইয়েস থাকে, ইয়েস থাকলে কি রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ দ্যাট, রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ দ্যাট ইট ওয়াজ হিজ লস্ট ব্যাগ। আচ্ছা, হি সেড টু মি এখানে নো, নো থাকলে কি রিপ্লাইড ইন দি নেগেটিভ দ্যাট হি কুড নট হেল্প মি, নাও থাকলে কি হবে দেন হবে, ঠিক আছে? আর থ্যাংক হলে কি হয়, আই থ্যাংক হিম, হি থ্যাংক মি, এরকম আর কি। আচ্ছা, হি উইশড ইউ গুড মর্নিং অ্যান্ড আস্কড হাউ ইউ ওয়ের। আচ্ছা, তো এখানে গুড মর্নিং, গুড মর্নিং কি উইশ করা হয়েছে, হ্যাঁ? আচ্ছা, আর তোমার যখন বিদায়ের ক্ষেত্রে কি হবে, বেড হবে। আর তোমার যখন স্বাগত বা শুভেচ্ছা জানাবে তখন কি উইশ হবে। আচ্ছা, যদি কোনো বাক্যে কেউ বা কাউকে, হ্যাঁ, কেউ বা কাউকে কিছু বলে সম্বোধন করা হয়, যেমন ফ্রেন্ড, ফাদার বা ব্রাদার, সিস্টার, ব্রাদার, কিং, হ্যাঁ, এভাবে যদি কারো সম্বোধন করা হয় তাহলে আমরা কি অ্যাড্রেসিং, অ্যাড্রেসিং দিয়ে শুরু করবো, যে অ্যাড্রেসিং হিম অ্যাজ ফ্রেন্ড, অ্যাড্রেসিং হিম অ্যাজ অমুক তমক, এরকম, হ্যাঁ? আচ্ছা, তো অ্যাড্রেসিং এই জিনিসটার একটু দেখো, অ্যাড্রেসিং এর একটা উদাহরণ দিলে ভালো হয়। দেখো, হি সেড টু মি ফ্রেন্ড, মানে বন্ধু, গিভ মি দিস বুক ফর রিডিং, আমাকে ওই বইটা দাও পড়ার জন্য। তাহলে অ্যাড্রেসিং হিম, অ্যাড্রেসিং মি কাকে বলছে, আমাকে বলছে। তাহলে অ্যাড্রেসিং মি অ্যাজ ফ্রেন্ড, আমাকে বন্ধু হিসেবে বলছে, যে সে আমাকে বলছে বন্ধু হিসেবে যে আমাকে ওই বইটা দাও পড়ার জন্য। কিসের জন্য? পড়ার জন্য। ওকে, তারপর ইনভার্টেড কমার ভেতরে থাকে, তাহলে পরিবর্তনের সময় রিপোর্টিং ভার্বের শুরুতে নিয়ে এসে বসাতে হয়, হ্যাঁ? আচ্ছা, হি সেড টু মি মুভিং বিসাইড দ্য কার, তাহলে তোমরা এই যে বাড়তি অংশটা তোমরা যখন ন্যারেশনের ভিতরে কোনো বাড়তি অংশ দেখবা রিপোর্টিং ভার্বের ভেতরে, সেই বাড়তি অংশটা কি আগে নিয়ে চলে আসবা, ঠিক আছে? এই তো এই এতটুকুই। তারপরে ইনভার্টেড কমার ভেতরে ব্যক্তির নাম উল্লেখ থাকে, তবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট রূপে চলে আসবে। যেমন হি সেড হোয়ার আর ইউ গোয়িং রবিন, হি আক্সড, তাহলে কি হবে আক্সড রবিন। তো এই যে এই রবিনটা কিন্তু রিপোর্টিং ভার্বের ভিতরে, কিন্তু সরি রিপোর্টেড স্পিচের ভেতরে, কিন্তু এটাকে কিন্তু আমরা রিপোর্টিং ভার্বের ভেতরে যদি লিখি তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে আর লেখা লাগছে না। দ্যাটস এ গুড আইডিয়া। সে আমাকে বলল যে রবিন তুমি এটা করো, তাহলে সে রবিনকে বলল যে রবিন তুমি এটা করো, ঠিক আছে? তাহলে তুমি যদি রিপোর্টেড ভার্ব থেকে তুমি এটা রিপোর্টেড স্পিচে নিয়ে আসো, তাহলে কিন্তু পরবর্তীতে তোমাকে কিন্তু আবার ওই সেন্টেন্সটার ভিতরে অর্থাৎ রিপোর্টেড স্পিচটার ভিতরে পরিবর্তন করার সময় ওইটা আর কিন্তু লেখা লাগবে না। এবার দেখো লাস্ট রুল, আমাদের প্রায় শেষ, লাস্টে চলে আসছে আমরা। ইনভার্টেড কমার ভেতরের বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তার শেষে প্রশ্নবোধক বাক্য থাকে, তাহলে বিং সারপ্রাইজ, ঠিক আছে? যেমন ইউ নো হোয়ার হি লিভ নাও, তুমি জানো সে কোথায় থাকে, ঠিক আছে? এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন প্রণালী না, হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন প্রণালী কিন্তু না। তো এই কারণে কি হবে, এটা সারপ্রাইজ হিসেবে বলছে যে তুমি জানো, মানে এটা কিন্তু কোনো কিছু জিজ্ঞেস করছে না, এটা অ্যাসার্টিভলি বলছে যে তুমি জানো আমি কোথায় বাস করি, তাহলে হ্যাঁ, তাহলে এটা কি একটা সারপ্রাইজ বোঝাচ্ছে, এই কারণে এটা শুরু হবে কি বিং সারপ্রাইজ দিয়ে। আচ্ছা, আবার কিছু কথা বলার সময় আমরা কাকে বলা হয়েছে, কে শুনছে তার নাম পায় না, সেক্ষেত্রে কি করতে হয়, দ্য পারসন স্পোকেন টু, মানে যাকে বলা হয়েছে, বা মি, এটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তার মানে তোমার যখন ন্যারেশনের ক্ষেত্রে তুমি কাকে বলা হয়েছে এটা যদি না পাও, সেক্ষেত্রে তুমি এই কাজটা করতে পারো, হি সেড টু দ্য পারসন, হ্যাঁ, মানে আহ, একটা ধরে নিয়ে এসে বসাইতে পারো, বা হি সেড টু মিও বসাইতে পারো, ঠিক আছে? যদি পার্সনটা তুমি যদি না পাও এবং পার্সনটা যদি লাগে তোমার প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে, তখন, ঠিক আছে? আশা করি এই যে ন্যারেশনের যে হিউজ বড় একটা আলোচনা আমরা করলাম, এখানে কিন্তু অনেক আলোচনা আমরা করলাম। তাহলে
এখানে আমরা ন্যারেশনের সময় আমরা দেখলাম যে এখানে কিসের পরিবর্তন হয়, এখানে টেন্সের পরিবর্তন হয়, এখানে পার্সনের পরিবর্তন হয়, এখানে রিপোর্টেড রিপোর্টেড স্পিচের ভেতরে যে অংশটা সেটার পুরোপুরিভাবে কিন্তু পরিবর্তন হয়। তাহলে এই যে এত এত পরিবর্তন কিসের পরিবর্তন হয় এইটা আমাদের মাথায় রাখতে হবে প্রথমত। তারপরে আমরা যখন ইনডাইরেক্টে রূপান্তর করব তখন ওই পরিবর্তনগুলা আমরা মাথায় রেখে এক এক করে আমরা যদি পরিবর্তন করি তাহলে কিন্তু আমাদের পরিবর্তন করা হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওতে থাকার জন্য। আমার মনে হয় যে এটা একটা ক্লাসে না নিয়ে আমরা যদি কয়েকটা পার্টে ভাগ করে নিতাম সেক্ষেত্রে কিন্তু হয়তো বা আরো বেশি ভালো হতো। সো ন্যারেশনটা বলো যে বুঝতে পেরেছো কিনা, কিংবা আরো সহজে বোঝানো যদি যেতে পারে তাহলে আমরা কি করব, আমরা পার্ট করে অংশে ভাগ করব। ন্যারেশনটা একবারে করার থেকে আমরা পার্ট করে আমরা বোঝার ট্রাই করবো। ওকে, সো থ্যাংক ইউ, গুড বাই।